পথিককে এই চার দেওয়ালের বন্ধনে ফিরিয়ে আনার দায়িত্ব যে আপনার বৌদি। তাই তো তুমি যখন আমাকে ওই জিনিসটা আনার দায়িত্ব দিয়েছিলে, তখন আমি ভীষণ ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। তারপর ভেবেছিলাম এটা কোনো পাপের ঘোষণা নয়, এ হলো তোমার পূজার নৈবেদ্য। এই নাও। দাও ভাই, তোমার এই ঋণ যে আমি কিভাবে শোধ করব আমি জানি না ভাই। তোমার পূজা সার্থক হলেই আমার ঋণ শোধ হবে বৌদি। যে পূজা আমাকে অসীম ধৈর্যের মন্ত্র শেখাবে, যে মন্ত্র শক্তির জোরে আমি আবার লালির মানকে জয় করতে পারবো, জয় করে প্রতিষ্ঠিত করতে পারবো এক ভারতীয় নারীর চিরন্তনী মহিমায়, চিরন্তনী মহিমায়। আমার যাবার সময় হয়েছে জানি। সন্ধ্যের অন্ধকার নেমে এলে বাইরের পাখিরা যখন ঘরে ফিরে আসে, তখন বাইরে বেরোবার জন্য আমার প্রাণের পাখিটাও অশান্ত আক্ষেপে দানা ঝাপটা। একটু দাঁড়া, আমি তোমার জন্য এই উপহারটা এনেছি, নাও ধরো। কি আছে তুমি নিজেই দেখে নাও। তুমি কি আমাকে অপমান করতে চাইছো জানি? ছি ছি ছি, তুমি আমার জীবনদাতা, তুমি আমার জীবনের দেবতা, তোমাকে কি অপমান করার সাধ্য আমার আছে? তুমি ভালোবাসো বলে নিখিলেশকে দিয়ে আজ আমি এটা আনিয়েছি, আজ তুমি আমার সামনে বসে গাবে। আশ্চর্য, তুমি নিখিলকে দিয়ে মদ আনিয়েছো, তোমার একটু ঘেন্না করলো না? ঘেন্না করবে কেন? যে জিনিসের আকর্ষণ আমার চেয়েও তোমার কাছে বেশি, সেই জিনিসটা তো আমি ঘেন্না করতে পারি না। তাছাড়া স্বামীর পছন্দই তো স্ত্রীর পছন্দ হওয়া উচিত। তা বলে ঘরে বসে মদ খাবো? না 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 দেবযানী, এটা অন্যায়, এটা পাপ। কোনটা পাপ? মদ খাওয়াটা পাপ না ঘরে বসে মদ খাওয়াটা পাপ? মদ খাওয়াটা যদি পাপ হবে সেটা বাইরে গেলেও কিন্তু পাপ, আর ওটাকে যদি তুমি পাপ বলে মনে নাই করো, তাহলে আমার সামনে ঘরে বসে মদ খেতে তোমার কিসের আপত্তি? তুমি যখন চাইছো তখন খাচ্ছি, কিন্তু ঘর আর বাইরের জীবন কখনো এক হবে না দেবযানী। একটা যদি স্নান বানানো পুকুরে নিস্তরঙ্গ নীল জল হয়, তবে অন্যটা উচ্ছ্বসিত বন্যার উত্তম জলস্রোত। কিন্তু দুটোই তো জল। একটা জল শিশির বিন্দু নিয়ে মাটিতে পড়ে মাটিকে ভিজিয়ে মাটিকে উর্বর করে তোলে, আর একটা জল সমুদ্রে ঢেউয়ের মতো উত্তাল তরঙ্গের মতো তীরের বুকে ছাপিয়ে পড়ে। আমার যৌবন তেমন তোমার বুকে উত্তাল তরঙ্গের মতো ছাপিয়ে পড়বে। তুমি বলো আমার কি নেই, কিসের অভাব আছে আমার মধ্যে? বলো আজ একটু কাছে কোথা একটু তোমাকে পারছি না। আত্মত্যাগের মহিমায় তুমি আজ আমার চোখে একটা পূজার ফুল হয়ে উঠছো। ওই ফুলকে স্পর্শ করার কোনো যোগ্যতা আমার নেই। আমাকে তুমি ক্ষমা করো দেবযানী, আমাকে তুমি ক্ষমা করো। তোমাকে ক্ষমা করেছি বলি তো তোমার জন্য আজকে আমি এই আসরটা সাজাতে পেরেছি। আর এই আসরটা তো বিবেকের চাবুকের মতো তোমাকে দংশন করিয়ে করিয়ে আসামির কাঠ করায় দাঁড় করাবে। এবার তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে।
যে ফেরার নয় তার জন্য অপেক্ষা করে নিজের জীবনটাকে নষ্ট করছো বৌদি। যার সাথে আমার 7 পাকে ভেঙে সিঁদুর দান করে দিয়ে হয়েছে, তার জন্য আমি 7টা জীবন ধরে অপেক্ষা করে থাকবো ঠাকুর। কিন্তু যৌবনের তো একটা ধর্ম আছে বৌদি। যে মানুষটা তোমার মতো বসরায় ঘরকে ফেলে রেখে বাসিপুরে গন্ধ নিতে বাজারে যায়, তার জন্য অপেক্ষা করে নিজের যৌবনটাকে নষ্ট করো না বৌদি। তাছাড়া বিয়ের আগে তো তুমি অমরের সাথে বিয়ের আগে দেবচানীকে আমি চিনি না। সেদিন আমি সেদিনে সিঁদুর পড়েছি, সেদিনই আমি দেবচানী চিতায় আগুন দিয়েছে। সিঁদুর 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 সিঁদুর। আজকালকার মেয়েরা ছোটটা কয়লার মতো ওই টিপটাকে যখন খুশি তুলতেও পারে আর সালাম নামাতেও পারে। তাই আজ আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো। তোদের সবটা কেমন পায়েস দিয়ে মিঠা। দেখ না কেন, দেখ বৌদির কাণ্ড ঘটে একবার দেখ। গুরুজন হয়ে আমার মতো একটা ছোট ছেলেকে কেমন বাপের পথে নিয়ে যাচ্ছিল। তুমি ওর কথা বিশ্বাস করো না গো। তুমি চলে যাওয়ার পর নোংরা উদ্দেশ্য নিয়ে ও আমার ঘরে জয় শিব শম্ভু। কি হয়েছে রে বাবা সন্দীপ? হ্যাঁ এত চেঁচামেচি কিসের? তাই তো তুই আবার ফিরে এলি কেন? তাই তো ভাবছি কেন আজ আমি বাড়ি ফিরে এলাম। যদি না আসতাম তাহলে এই গোপন পাপ আর বেবিচারের সাক্ষী থাকতে হতো না। যাকে কিনা আমি এত ভালোবাসি সে কিনা ছি ছি। আহ, কি হয়েছে বলবি তো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। হবে আবার কি বাবা? বৌদি অনেকদিন ধরে আমাকে ইশারায় ইঙ্গিত করছিল। না বাবা না, তোমার সামনে আমি ওসব কোনো কথা বলতে পারবো না বাবা। বড় মিথ্যেবাদী শয়তান, অসভ্য ইতরের মতো আমার কাছে এসে এখন সাধু খেলে হচ্ছে। জয় শিব শম্ভু। কি বললে তুমি? আমার বেচারি সঞ্জয় নামে এত বড় অপবাদ দিতে তোমার একটু কোনো লজ্জা করলো না? ঠিক বলেছি। ওদের দুই ভাইয়ের ভালোবাসাটা সহ্য হচ্ছে না বলে ও এইভাবেই সংসারটাকে ভেঙে দিতে চাইছে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা জানিস বৌদি আবার আমাকে কি বলে? এতে তো দোষের কিছু নেই। তুই যখন ঘরের বাইরে বাড়ির বাইরে থাকবি না, তখন আমি আর বৌদি একসাথে না দাদা চি 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 চি। ওগো তুমি বিশ্বাস করো, এরা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে। এই আমার সিঁদুরের দিব্যি করে বলছি। আমার সামনে দাঁড়িয়ে তুমি ওই সিঁদুরের দিকটি দিয়ে কথা বলবে না। ওই নোংরামিটা কোনোদিনও ঢাকা পড়বে না। আর কোনো কথা দরকার নেই বাবা সন্দীপ। আজই তুই এই নষ্টা মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে। তুমি চুপ করে আছো কেন গো? ওগো তুমি একবার প্রতিবাদ করে বলো, তোমার দেবজনী কখনো এই নোংরা কাজ করতে পারে না। তোমার আদেশে সে নরকেও যেতে পারে। তুমি আমার দাদাকে একদম ছোট না সম্মান নষ্ট করে নিজের বাড়িতে সম্মান নষ্ট করে, তার এই বাড়িতে কোনো ঠাঁই নেই। যাও বেরো বেরো। মা জননীর যদি বাড়ির থেকে চইলা যাইতে হয়, তাইলে মা জননীর লগে লগে বাড়ির লক্ষ্মীরও চইলা যাইতে হয়। আপনি আমাদের মাঝখানে সবসময় ফকুর দালালি করবেন না। বপর দালালি করাই তো আমার কাম দিদিমণি। যদিও এই হালকি ঘটনা ঘটছে আমার কিচ্ছু জানা নাই, তবে এইটা ভালোভাবে বুঝেছে এই মা জননী হইলা গিয়া আপনাকে গোলারে কাটা। তাই যেন তেন প্রকারে ওনাকে কাছে ফেলাই বাড়ি থেকে উদ্ধার করতে চাইছে। কিন্তু এটাও ভালোভাবে বুঝি আমাদের বরদাসে কাম করুম না। তোমার এই অগ্নি সাক্ষী কখনো নোংরা কাজ করতে পারে না গো। তোমার আদেশে সে
সে নরকে যেতে পারে, নরকে, নরকে, নরকে। অবিশ্বাস করবে না, সন্দীপ চিরকাল আমাকে বিশ্বাস করে এসেছে। আজও আজও আমার ছেলে আমার কথা মতোই কাজ করবে, তাই না? তাই না বাবা সন্দীপ? কাকা বাবু, কাউকে হয়তো কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু কিন্তু সেই মিথ্যের কারবারটাকে সারা জীবন ধরে চালানো যায় না। এ, এ, তোমাদের 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 আপ- তুই কি বলছিস বাবা? আমি ঠিকই বলছি, তুমি লালি সঞ্জয় তোমরা মিথ্যের ব্যবসা চালাচ্ছ, দিনের পর দিন বছরের পর বছর ধরে চলছে এই ব্যবসা। আর আমি সব কিছু জেনেও চুপ করে বসে আছি কেন জানো? তোমাদের শুধু ভালোবেসে। ভাগছে আজ হাতে হারে ভাগছে সাত দিয়ে মাছ ডাকার খেলায় আবার তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই গো। তুমি স্বামী হয়ে আমার যে সম্মান তুমি বাঁচিয়েছ, হয়তো কোনো স্বামী কোনোদিন তার স্ত্রী এমন করে সম্মান বাঁচায়নি। তাই আমার এই সম্মান বাঁচানোর জন্য আমি দেশের আপামর নারী হয়ে তোমার চরণে জানাই আমার শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম। তাহলে আর এমন ছেলের কথা ভেবেছিলাম যখন আমাদের এই সংসারে কোনো দামই নেই, তাহলে কাল থেকে আমরা আলাদাই থাকবো। যখন চাইছো তখন তাই হবে কাকা বাবু, কিন্তু কোনো কিছুর জন্যই আমি দেবচারীকে ত্যাগ করতে পারবো না। তাইলে পয়সা হইলে গেল আমি কাল কালে ঘর বাড়ি মাটি ঘটি সমান সমান কইরা ভাগ কইরা দিয়া আর সেই দিন উঠবে ডাইলের মোজা কোন খানে তলে না উপরে। ওই নষ্ট মেয়েটার জন্য আজ আমাদের যেভাবে অপমানিত হতে হলো, দাদাকে তার ফল একদিন সেটা ভোগ করতেই হবে। আর সেদিন আপনি বুঝবেন তলের মজার তলে না না উপর। আমিও সেই দিনের অপেক্ষায় থাকুন শোনা। তবে এটাও আমি জানি তার আগে আপনাদের হাতে হাত করা পড়বে। তার হাতে হাত করা পড়বে সে বিচারের দায়িত্বটা আপনার নয়, আমার। তাই তো এভাবে অসময় আমাকে এখানে আসতে হলো। খাইছে খাইছে এসে মেয়েগুলা চাইতে চল। ও চলো ভাই, এই দেখেন আপনারে দিতে আইছে। না আমাকে নয়, তুমি নিচে দেখছি এই জন্ডারে। আপনি কি বলছেন? ঠিকই বলছি ম্যাডাম, সন্দীপ বাবুর নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে। গ্রেপ্তারি করুন আমার নামে? কি অপরাধ করেছি আমি? রাজ ফাইন্যান্স কোম্পানিতে ফলস চেক দিয়ে আপনি 5 লক্ষ টাকা জালিয়াতি করছেন। হচ্ছে কিন্তু আমি নিজে চেক দিকে পর্দার সই করে অ্যাকাউন্টে জমা কইরাছি। আপনি চুপ করুন। ব্যাংকে কি ছিল না ছিল সেটা আদালতে প্রমাণ হবে। আপাতত আমি আমার কর্তব্য পালন করে ওনাকে হাজতে নিয়ে যেতে বাধ্য। বুঝতে পেরেছিস? এসব হলো আমার সরকারের ষড়যন্ত্র। রাজ ফাইন্যান্স কোম্পানির সাথে ওর একটা বিশাল শেয়ার আছে। শুধু অমর সরকার একা নয়, বৌদি তার পুরনো প্রেমিকের সাথে হাত মিলিয়ে বরদাকে ফাঁসাইয়ে বিয়ে কাটানোর ব্যবস্থা করছে। তোমার এই মিষ্টি মিষ্টি কথার পেছনে না না, তুমি ওদের কথা বিশ্বাস করো না গো, তুমি ওদের কথা বিশ্বাস করো না। তুমি বিশ্বাস করো অমরের সাথে আমার কোনো যোগাযোগ নেই, আর অমর তোমাকে চেনেও না। তাই তো ভাবছি, অমর যে কোম্পানির পার্টনার, সেই কোম্পানির লোক এসে কিভাবে যেচে টাকা ধার দেয়, আর কেনই বা চেক দেওয়া সত্ত্বেও ব্যাংক জালিয়াতির জন্য জেলে। আচ্ছা বড় ভাই, আমাদের উকিল সে বংশ বাবার ও কই গেল? এই সব কোর্ট কাছারি মামলা মোকদ্দমা তারই তো সামলানোর কথা। দেখো, সেও তো বৌদির কথা মতো অমর সরকারের সাথে হাতে মিলিয়েছে। দাদা, এবার তুই সত্যিকারের দোষীকে চিনতে পারছিস তো দাদা? চাই না, আমি
কাউকে চিনতে চাই না। বিশ্বাস, অবিশ্বাস, ভালোবাসা, ঘৃণা সবকিছু আজ আমার কাছে একাকার হয়ে গেছে। সততার আকাশটা কালো হয়ে গেছে ছলনার বিষে। এই সমাজ, সংসার, পরিবার থেকে আমি মুক্তি চাই। পুলিশ সাহেব, আসুন আসুন, আমার হাতে হাত কড়া পরান। আপনার মতো মানুষের হাতে হাত কড়া পরানোর প্রয়োজন নেই সন্দীপ বাবু। টাকাটা ফেরত দিয়ে দিতে পারলে আপনি নিশ্চয়ই সসম্মানে মুক্তি পাবেন। তবু এই মুহূর্তে আমাকে আমার কর্তব্য পালন করতেই হবে। আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি, আপনি আসুন। বর্দা বর্দা ও বর্দা কও, আমি জানি ওই সূর্য সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, বেটা ছেলের পেটে ভাত চাইতে পারে, কিন্তু তুমি এ কাম করতে পারো না বর্দা, তুমি এ কাম করতে পারো না বর্দা। আর যদি তুমি সত্যি কথা না কও তাইলে তোমার জীবনটা যে মরুভূমি হইয়া যাবে বর্দা। বর্দা, তুমি নিজের সর্বসুখ বিসর্জন দিয়েও এই সংসারে সুখ আইনতে পারো নাই বর্দা। তাই আমি কইতাছি বর্দা, নীলকণ্ঠের মতো তুমি যেমন কণ্ঠে বীজ ধারণ করে রয়েছ, সেই কণ্ঠ দিয়া অন্তত দুইটা হক কথা কও বর্দা। কণ্ঠ আমার যুদ্ধ আজিনি, বাঁশি সঙ্গীত ধারা, অমাবস্যার ধারা লুপ্ত করেছে আমার ভুবো দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি তাদের বেশিছু ভালো? না, আর কখনো কোনোদিন আমি এই সিন্দুরের অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। আমি তোমাদের সামনে আমি প্রতিজ্ঞা করছি, আমার সেটি সিঁদুর যদি সত্যি হয়, আমার পবিত্রতা যদি সত্যি হয়, আমি যদি গায়ে মুখ মনে বাকে আমার স্মৃতির মঙ্গল কামনা করে থাকি, তাহলে আজ আমি সমস্ত